ধন্যবাদ। এইটা আমি মনে করি বাংলাদেশে ইসলামের বিষয়টি এবং রাজনীতির বিষয়টি এইটা আমাদের মীমাংসা করতে হবে। এটা খুবই ক্রুশিয়াল প্রশ্ন এবং এই মীমাংসার ক্ষেত্রে আমাদের এখানে যে তথাকথিত সেকুলার ধারা, যেটা বেসিক্যালি আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের এবং শাহবাগের যে কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে ইসলাম বিদ্বেষী যে ধারাটা তৈরি হয়েছে, সেই ধারাটার রিঅ্যাকশনারি আকারে আবার যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি সেইটা একটা কাউন্টার ফ্যাসিজম। যখনই আপনার যে কোনো পপুলিজম তৈরি হবে, দেখেন পপুলিজমের আলটিমেট আপনার নিয়তি বা ঠিকানা হইলো এটা ক্ষমতার প্রশ্নে যখন যাবে এটা ফ্যাসিজম ডেকে আনবে। এটার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, এটা পৃথিবীর বিভিন্ন দেশে একই রকমভাবে হয়েছে। এখন কাম টু দ্য পয়েন্ট, ইন ইসলাম বাংলাদেশে ইসলাম প্রশ্নটা ডিল করার জন্য, দেখেন আমি ইসলামী কোনো স্কলার না, আমি এই বিষয়ে পণ্ডিত না, আমি যে জায়গার থেকে বলতে পারি ইসলাম প্রশ্নটা ডিল করার জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা আউট অ্যান্ড আউট ফেল করছে। তারা ইসলাম প্রশ্ন ডিল করতে গিয়ে বৃহত্তর মুসলমান মানুষের আবেগ ইমোশনকে আহত করছে, ইসলাম বিদ্বেষকে এখানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তারা উস্কাইছে। আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি বেসিক্যালি ইসলাম বিদ্বেষী ইন্ডাস্ট্রি। ফলে আমি যে কথাটা বলি, আমরা মুসলমানের দেশ, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটি। কারণ হইল এদেরকে সবসময় রিঅ্যাকশনারি ফোর্স আকারে চিহ্নিত করছে এই মাইনরিটি, কিন্তু শাহবাগীরা এই কালচারাল ফোর্স, এই তথাকথিত রাবীন্দ্রিক ফোর্সটা এই মেজরিটিকে রিঅ্যাকশনারি বলছে। কারণ হইল ও মনে করছে টুপিদারি দেখলে ও জঙ্গি, ও তো পশ্চাৎপদ, ওর তো কোনো আধুনিকতা নাই, ও তো বর্বর, ও তো মধ্যযুগের। কিন্তু দেখেন ডেমোক্রেসির আইডিয়াটা যদি আপনি দেখেন, এটা গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের একটা লেটেস্ট বা আপনি বলতে পারেন যে একটা নানা রকম লড়াই সংগ্রাম এবং পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গাটায় আসছি। পৃথিবীর আপনার সিভিলাইজেশনের একটা অন্যতম আপনার ধরেন যে অবদান হলো একটা ডেমোক্রেটিক ফর্ম। এখন সেই ফর্মের সাথে ইসলামের থিওলজিক্যালি যদি দেখেন, ইসলাম এই পুরা ফর্মটাকে পলিটিক্যালি অ্যাপ্রুভ করে না, হুইচ ইজ ট্রু। কিন্তু গ্লোবালি আপনি ডেমোক্রেসির মধ্যে থাকবেন, তাইলে ইসলামের পলিটিক্যাল ব্যবস্থা, ইসলামের আলাদা কোনো পলিটিক্যাল ব্যবস্থা নেই, ইসলাম একটা কমপ্লিট ব্যবস্থা। আমি যতখানি বুঝি একজন মুসলিম হিসাবে, মানে গণতন্ত্র, রাজনীতি, ইসলাম এগুলো একাকার করে দেখার সুযোগ নেই। ইসলাম বললে আর আলাদা কোনো কিছু দরকার পড়ে না। হ্যাঁ, ইসলামের মধ্যে এটা কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। তাহলে মডার্ন পিরিয়ডের মধ্যে, একটা মডার্ন ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে আপনি অ্যাট দ্য সেম টাইম যখন এই ক্যাপিটালিস্ট ব্যবস্থাও প্রপোজ করেন, আবার এই গণতন্ত্রের কথা বলেন, আবার ইসলামের কথা বলেন, আপনি আসলে অন্য অনেক কিছু মিন করেন কিন্তু ইসলাম মিন করেন না, এক নম্বর পয়েন্ট। কিন্তু ইসলামের ভবিষ্যৎ নাই তাই বলে না, ইসলামের পুরাটাই ভবিষ্যৎ, বর্তমানটাই খালি খারাপ। কারণ আমরা এখনো একটা গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের মধ্যে আছি। ফলে ইসলামী সিভিলাইজেশন কি হবে, ইসলামের ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, ইসলামের ডেমোক্রেটিক না, যে ইসলামিস্ট পলিটিক্সের ভবিষ্যৎ সেটা আমি বলতেছি। ফলে বাংলাদেশে এটার বাংলাদেশে আপনি যদি মনে করেন আপনি এট দ্য সেম টাইম ইসলামও করবেন এবং ডেমোক্রেসি করবেন, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু থিঙ্ক আপনাকে আপনি এটা একা এইভাবে করতে পারেন। আপনি গ্লোবাল ভিলেজের মধ্যে বাস করেন, সো বিশ্ব বাস্তবতার মধ্যে আপনাকে এটা একটা সিভিলাইজেশনাল প্রস্তাবনা আকারে এটা মোকাবেলা করার দরকার আছে। ফলে এখনই আপনি যদি এই প্রস্তাবনাটা দেন, আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, এক নাম্বার। তো আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করতেছিলাম আমার আলোচনা একটু আগে, সেটা হলো তার মানে কি, তার মানে আপনার এখানে ইসলাম প্রশ্নটাকে যারা একটা রিঅ্যাকশনারি জায়গা থেকে ডিল করতো তাদের ব্যাপারেও যেরকম আপনার সতর্ক থাকতে হবে। এইবার এটার রিঅ্যাকশন আকারে যারা একটা কাউন্টার পলিটিক্স প্রপোজ করতেছে তারাও কিন্তু, এবং যে পপুলিজম উস্কায় দিচ্ছে, তারা কিন্তু ফয়সাল ভাই যেটা বললো, তারা ইনসাফের অর্থে, সিরাতুল মুস্তাকিমের অর্থে কিন্তু ইসলামের ধারে কাছে নেই। দেখেন বাংলাদেশে ইসলামী পার্টিগুলো, আমিও নাম বলবো না, দেখেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো নীতি এবং কৌশলের দ্বন্দ্ব। ইসলামী রাজনীতি আমি বুঝি না, বা ইসলাম হয়তো অত বুঝি না, কিন্তু এইটা বুঝি ইসলাম কখনো কৌশলের কারণে তার নীতিকে বিসর্জন দেয় না। ধরেন আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগ, বিএনপির সময় আপনি বিএনপি, বামের সময় আপনি বাম, তারপরে হলো আপনি যে কোনো ফর্মে ঢুইকা থাকবেন, তারপরে হলো সুযোগ পেয়ে আইসা এবার আমি ইসলাম কায়েম করব। হ্যাঁ, আপনি নিজের পরিচয় দিবেন। এই ধরনের বর্ণচোরা আত্মমর্যাদাহীন কৌশল ইসলাম এলাও করে না। ইসলামের পত্র অনেক সহজ সরল, ডিরেক্ট। ইসলাম হলো নীতিভিত্তিক, নট কৌশল ভিত্তিক। ফলে নীতিভিত্তিক পলিটিক্সের জন্য আপনার বাংলাদেশের যে কমিউনিটি, সেই কমিউনিটি আপনি বলেন সেকুলার কমিউনিটি এবং ইসলামিক কমিউনিটি যদি বলেন, আমি তো বলবো যে বাংলাদেশের মূল সমস্যা রাজনৈতিক না, নৈতিক, এথিক্যাল সমস্যা। ফলে আপনার কমন পিপুলের এথিক্যাল মানে, এবং এই ফ্যাসিজমের সামাজিকীকরণ হওয়ার ফলে আমাদের এথিক্সের যে বাজে অবস্থা, দেখেন এখানে ওয়াজ মাহফিল এবং মমতাজের গান সমান হয়ে গেছে, দুইটাই বিনোদন হিসাবে দেখে মানুষ। একটা এলাকার চরম চাঁদাবাজ, ঘুষখোর, লুটপাটকারী, ওয়াজ মাহফিলে বড় ডোনেটকারী, সে বড় বড় বক্তা দেয়, হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়, তারপরে চিল্লায় মাইক দিয়ে ধরেন ওয়াজ করে,
তারপরে এখানে ডোনেট করে ওই নেতা আইসা হ্যাঁ এইবার ধরেন ইসলামের, এইভাবে কি ইসলামের খেদমত হবে? এটা কিন্তু অনেক আলেমরাও বলতেছে যে এইগুলো ইসলাম না। ফলে ইসলামের যে রিয়েল বিউটি আছে, ডেফিনেটলি একটা বিউটি আছে, একটা লেটেস্ট আব্রাহামিক রিলিজিয়ন, তার সিভিলাইজেশন প্রস্তাবনা আছে, তার একটা অ্যাপিল আছে, এটা আমি বলার চেষ্টা করছি। সেই অ্যাপিলটা আমাদেরকে মানে পৌঁছাইতে হবে এবং খুঁজতে হবে, এটা ইনভেন্টেড করতে হবে আমাদের। কিন্তু আমরা এখন যেটা দেখতেছি সেটা হলো অনেক সুপারফিশিয়ালি ইসলাম ইমোশনকে ব্যবহার করা হচ্ছে। চেতনার নামে যদি আপনি মানে দেখেন, পলিটিক্স অফ ইমোশন, অনুভূতির রাজনীতি ডেঞ্জারাস। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছে অনুভূতির রাজনীতিকে ব্যবহার করে, এবং এই অনুভূতির রাজনীতিকে সামাজিকরণ করার জন্য আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের এডুকেশনের তথাকথিত পণ্ডিতরা ঝাঁপাইয়া পড়ছিল। এখন আপনি যদি একইভাবে এটার কাউন্টার আকারে, রিয়েকশনারি যে কোনো পলিটিক্স ডেঞ্জারাস জাতির জন্য, আপনার একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স লাগবে। সেটার আকারে যদি আপনি ইসলামের প্রতি মানুষের দরদ আছে। বাংলাদেশের মানুষ ঠিকমতো নামাজ রোজা না পড়ুক, নবীরে গালি দিলে সে বাইর হইয়া মিছিল করবে, গুলি খেয়ে মরতে হলে মরবে, এই ব্যাপারে আপত্তি নেই। কিন্তু এই জন্য আপনি এই ইমোশনটাকে ব্যবহার করে যদি ছলে বলে কৌশলে যখন যে জিনিস করা দরকার সেটা করে, হ্যাঁ, নীতির তোয়াক্কা না করে কৌশলকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, এইটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। শেষ করে দিচ্ছি, দেখেন আমরা জানি আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের কারণে হাউ ফ্যাসিজম ওয়ার্কস। ফ্যাসিজম ওয়ার্ক করে প্রথমত এটা হলো নিজেকে একমাত্র সভারেন দাবি করে, এবং ফ্যাসিবাদ ফাংশন করে ক্ষমতাকে একটা কৌশলগত প্রশ্ন আকারে দেখে, নীতিগত প্রশ্ন আকারে দেখে না। ফ্যাসিবাদ কায়েম হয় কিভাবে? যখন আপনি ক্ষমতাকে একটা নীতির সাথে সংযুক্ত করবেন, আপনি জীবনও ফ্যাসিস্ট হইতে পারবেন না। কিন্তু আপনি যখন বলবেন যে কৌশলগতভাবে ক্ষমতা নেওয়া তো সম্ভব, তাহলে আমি একটা যে কোনো কৌশলের আশ্রয় নিয়ে, সেটা হোক ধর্ম অথবা জিরাফ, কোনো সমস্যা নেই, আশ্রয় নিয়ে আমি ক্ষমতাটা আগে নিয়ে নিব ছলে বলে কৌশলে। আপনি যত ভালো কথাই বলেন, আপনাকে দেখতে যত বড় দরবেশী মনে হোক, আপনাকে দেখতে মনে হইতে পারে আপনি জান্নাত থেকে পালাই আসছেন, কিন্তু আপনি ক্ষমতা পাইলে ফ্যাসিজম কায়েম করবেন, এটা গ্যারান্টেড। আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস। সো এখন আমাদের যে মডেলটা দরকার বাংলাদেশে, আমাদের দরকার হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। হ্যাঁ, এইটা আমাদের বের করতে হবে। ডেমোক্রেসি ওয়ার্ক পরে শুনি, আচ্ছা, কিভাবে ডেমোক্রেসি ওয়ার্ক করতে হবে এটা একটু শুনি। ফয়সালের কাছে আমি একটু শুনতে চাই যে একজন সাংবাদিক হিসেবে, যদি আপনি এখন কূটনৈতিক দায়িত্ব নিয়ে যাচ্ছেন দেশের বাইরে, কিন্তু সাংবাদিক হিসেবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে আমরা 5 মাস পার করলাম, কি মনে হচ্ছে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিণতি? 69 সফল নিঃসন্দেহে, 90 আমি বলবো সফল, কিন্তু একটা জায়গায় গিয়ে আবার হোঁচট খেয়েছে। কিন্তু আপনার 24-এর অভ্যুত্থানের পরে খুব বেশি সময় যায়নি, মানুষ মনে করতে শুরু করেছে যে আমরা আবার হোঁচট খেতে যাচ্ছি বা হোঁচট খাচ্ছি। এটা কিছুটা দুঃখজনক, কারণ 24-এর অভ্যুত্থানের যদি মূল লক্ষ্যটা আবারও আসি, মূল লক্ষ্যটা কিন্তু সফল। মূল লক্ষ্যটা ছিল একটা স্বৈরাচার হটানো। সো ওই জায়গায় সবাই দলমত নির্বিশেষে সবাই এক হয়ে একটা স্বৈরাচার হটিয়েছে। কিন্তু ওই যে রনি যেমনটা বলছিলেন যে ফ্যাসিজমের আবার কাউন্টার ফ্যাসিজমের উত্থানও লক্ষ্য করা যায়, বা আচার আচরণের প্রবণতায় 15 এগেইন আপনি দেখেন আইয়ুব খান 10 বছর,